মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে রিকোয়েস্ট করব, একে ইমিডিয়েট জেলে পোড়া হোক, একে ইমিডিয়েট জেলে পুড়িয়ে তারপরে ব্যবস্থা নেওয়া হোক। ও জানে ও রিজাইন দেবে না, আর ও রিজাইন দিলেও বাকিরা ফিরবে না, কারণ দল এখন হেরে গেছে। তাদের বিভিন্ন দুর্নীতির ফাইল বর্তমান সরকার বের করে ফেলতে পারে। 24-এ তুমি সাফল্যের মুখ, অবশ্যই সেটা ভোট লুট করে ডায়মন্ড হারবার মডেল তৈরি করার সাফল্যের মুখ। যার এখন জেলের ভিতরে থাকার কথা, এবং সে কি কায়দায় সন্ত্রাসের কথাবার্তা বলছে। যে দলটা কার্যত ক্ষমতাচ্যুত হলো একমাত্র কারণ মমতা ব্যানার্জির এই পারিবারিক তান্ত্রিক একটা চাপিয়ে দেওয়া রাজনীতি। আজকে সেই অতিদর্পে যখন কালীঘাট ক্যামাক স্ট্রিট হত হয়ে গেছে, তারপরে অভিষেক কিন্তু তার সেই নষ্টামি নোংরামি একইভাবে চালিয়ে যাচ্ছে। কারণ মমতা এখনো চাইছে অভিষেক দলে থাকুক, তাতে সবাই চলে যাক, মমতা অভিষেক একা থাকুক, তাতেও সই। কিন্তু যুব কংগ্রেসের থেকে এই শহীদ দিবসটাকে হাইজ্যাক করে এবং সেই শহীদ তর্পণের সভা কার্যত ডিম ভাতের সভা, পাগলু ড্যান্সের সভায় পরিণত করেছে তিনি। স্যার, বেআইনি এমপি ভবন সেটাকে ভাঙা হচ্ছে এবং তারপরেই অভিষেক ব্যানার্জি একেবারে হুঙ্কার ছাড়ছেন যে 31-এর পর আবার দেখে নেওয়া হবে, এবং দম্ভ যে ওনার যে ডিজে বাজানোর যে কেস এখনো চলছে সেই জায়গা থেকে আবার 31-এ দেখে নেওয়ার গল্প কিভাবে দেখছেন? দেখো, স্বভাব যায় না মোলে। একটি লোক যে কোনোদিনও রাজনীতি করেনি জনগণের সাথে, যার কোনোদিন কোনো অভিযোজন অভিব্যক্তি সামাজিক সম্পর্ক গড়ে ওঠেনি, সরাসরি বিরোধীদের ভাষায় প্যারাশুট থেকে নেমে দলের মিডিল অর্ডারকে তছনছ করে তিনি আসীন হয়েছেন ক্ষমতায়। অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানিতে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক সহযোগিতায় তিনি যখন তার দলের চিরসঙ্গী যোগ্য শুভেন্দু অধিকারী মহাশয় কিংবা সৌমিত্র খা কিংবা আরও একাধিক লোককে তাড়িয়ে দল থেকে রীতিমতন সরিয়ে দিয়ে তিনি যুব আসনটা তো নিলেন 2012 সালে। অর্থাৎ যুব মানে দলের একটা প্যারালাল শক্তির উৎস। সেদিন থেকেই কিন্তু দলের সমস্ত গণতান্ত্রিক কাঠামো বিসর্জন গেল। আজকে যে দলটা কার্যত ক্ষমতাচ্যুত হলো একমাত্র কারণ মমতা ব্যানার্জির এই পারিবারিক তান্ত্রিক একটা চাপিয়ে দেওয়া রাজনীতি, এবং অভিষেকের সেই চাপিয়ে দেওয়া রাজনীতি এবং মানে চাপিয়ে দেওয়া নেতৃত্বের ভারে অভিষেক যে অহমিকা, যে সন্ত্রাস, যে প্যারালাল শক্তি উৎস এবং দুর্নীতির মুখ হয়ে দাঁড়িয়েছিল, মানুষ তিনি ভাবতেন না। সিনিয়র পার্থ চ্যাটার্জি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন দলের বাইরে, একদম মমতার একনিষ্ঠ ভক্ত। তৃণমূল জন্মলগ্নে যারা যারা তৃণমূলের সাথে ছিল, সেই একজন মহাসচিব তিনি দাঁড়িয়ে আছেন, তার সাথে কথা বলেননি। এমনকি সুব্রত মুখার্জি একটা সময় পঞ্চায়েত মন্ত্রী এবং সিনিয়র কংগ্রেসি নেতা ছিলেন, তাদের সাথেও একটার পর একটা এই অভিষেক এই ফেরেববাজ ভদ্রলোক তিনি কিন্তু করেছেন এবং দুর্নীতির একটা মুখ হয়ে দাঁড়িয়েছিল। আজকে ডায়মন্ড হারবার মডেল তৈরি করেছিল দুর্নীতি, সেবাশ্রয় মডেলের নাম করে কি ব্যাপক দুর্নীতি এবং মানে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার নাম করে কত মানুষের জীবনকে তছনছ করে দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ। প্রতিদিন কোথাও না কোথাও সেবাশ্রয়ের চিকিৎসা নিয়ে অন্ধ হয়ে যাওয়া, খোড়া হয়ে যাওয়া, সর্বশান্ত হয়ে যাওয়া, অঙ্গহানি হয়ে যাওয়া একাধিক উদাহরণ, আরও উদাহরণ অনেক বেরিয়ে আসবে। বিভিন্ন প্রাইভেট নার্সিংহোম, প্রাইভেট প্যাথোলজিকে ফুলিয়ে ফেপে টাকা অর্থ উপার্জনের জায়গা করে দিয়েছিল এই গুণধর ভাইপো। ফলে এন্টায়ার প্রসিডিওরটায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কারণে দলের একটা বড় পতন হয়েছে। তারপরেও যার এখন জেলের ভিতরে থাকার কথা এবং খুব শীঘ্রই তিনি জেলেও যাবেন, এখন রক্ষা কবচ নিয়ে আছেন, সে কি কায়দায় সন্ত্রাসের কথাবার্তা বলছে তুমি ভাবতে পারছো? এই যে কথাবার্তাগুলো, এটা কিছুই না। এই কথাবার্তাগুলো তার যে প্রশ্রয়, এই যে ভুবনের মাসি পড়েছিলাম না, ভুবন তার মাসির কানটা কেটে ফেলেছিল, এক্ষেত্রে এই পিসি, এই অভিষেকের পিসির বদান্যতায় তিনি যে নিজেকে একটা মানে কি বলবো বিশাল মুইকি হনু একটা করে ফেলেছিল দলের মধ্যে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যখন তার রাজপাট সবই চলে গেছে, অভিষেকের পার্টির অফিস আজকে স্টে অর্ডার পেয়েছে, কিন্তু অদূর ভবিষ্যতে ওই বিয়ানি পার্টির অফিস ভাঙা হবে, এইটুকু আমি ড্যাম শিওর। এহেন অভিষেক আজকে দিনের পর দিন সন্ত্রাস করে গিয়ে বিরোধীদের হত্যা করে, এমনকি তার দলের একজন কর্মী যখন তাকে একটা থাপ্পড় মেরেছিল, পরবর্তীকালে তার রহস্যজনক মৃত্যু হয়, তার মৃত্যুর
ফাইলটাও আজ অবধি কিন্তু আমরা প্রকাশিত হতে দেখিনি। এই হলো গুণধর ভাইপো, দলের ভেতরে তিনি যুবরাজ। সেই যুবরাজের আজকে অধ্যত্তর আমি দ্বিতীয় ইনিংসটা দেখলাম, যে মানে অতি দর্পে ওই বলে না, অতি দর্পে হত লঙ্কা। আজকে সেই অতি দর্পে যখন কালীঘাট ক্যামাক স্ট্রিট হত হয়ে গেছে, তারপরে অভিষেক কিন্তু তার সেই নষ্টামি নোংরামি একইভাবে চালিয়ে যাচ্ছে। একইভাবে তিনি কিন্তু একটার পর একটা সন্ত্রাসী কায়দায় মুখ খুলছেন। আমি আমি ইমিডিয়েট এই সরকারের কাছে বলবো, মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে রিকোয়েস্ট করব, একে ইমিডিয়েট জেলে পোড়া হোক, একে ইমিডিয়েট জেলে পুড়িয়ে তারপরে ব্যবস্থা নেওয়া হোক। অপরদিকে তিনি আরো একটা কথা বলছেন যে আমার অজুহাত দেখিয়ে পার্টি ছাড়ছেন, তো আমি তাদেরকে দম থাকলে চলে আসুন, আমি 1 ঘন্টার মধ্যে পদত্যাগ করব। এটাকে বলে, মনস্তত্ত্বের ভাষায় বলে ডিনায়াল ডিফেন্স মেকানিজম। কেন আমি তোমায় বলছি, আমি প্রথমে জানি যে আমার কারণে এই মহা পতনটা হয়েছে তৃণমূলের বা দলের। আমি দেখতে পাচ্ছি একের পর এক নেতারা আমার এই অহমিকা, আমার এই দুর্নীতির মুখ হয়ে ওঠার বিরোধিতা করে দল ছাড়ছে, তৃণমূল শিবিরে প্রস্তাব রাখছে অভিষেক না থাকলে আমরা দলে ফিরে আসব। এহেন পরিস্থিতিতে ওর একটা তো মানসিক চাপ তৈরি হয়েছে, ওর উপর একটা চাপ বাড়ছে দিনকে দিন। মমতা যতই ওকে প্রশ্রয় দিক না কেন, চাপ তো বাড়ছে। ফলে এই জায়গা দাঁড়িয়ে চাপ, প্রেশার কুকারের চাপটাকে রিলিজ করার জন্য, যেমন আমরা প্রেশার কুকারে হাওয়া রিলিজ করি, এই রকম কায়দায় ও একটা রিলিজ করার চেষ্টা করলো। কিভাবে করলো? ও কিন্তু একটা সুন্দর পদ্ধতি নিল। বাইরে এসে, যেমন হয় না যে তুমি যখন বিপক্ষের বলে সুইমে তুমি যখন একদম বেসামাল, তখন তুমি কিছু না দেখে ব্যাট চালাও 20-20, লাগলে ছক্কা, না লাগলে অক্কা। অভিষেক সেই পন্থাটা নিয়েছে। সে এখন প্রকাশ্যে এই কথাগুলো বলছে, আমি রিজাইন দেব, তোমরা চলে আসো। ও জানে ও রিজাইন দেবে না, আর ও রিজাইন দিলেও বাকিরা ফিরবে না, কারণ বাকি যারা চলে গেছে তারাও কিন্তু ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। এই কারণে দল এখন হেরে গেছে, তাদের বিভিন্ন দুর্নীতির ফাইল বর্তমান সরকার বের করে ফেলতে পারে। এই হলো পরিস্থিতিতে দাঁড়িয়ে অভিষেক ভালো করেই জানে এই প্রস্তাবটায় কেউ সাড়া দেবে না, তাই এই ধরনের একটা উদ্ভট প্রস্তাব এনে কিন্তু তিনি প্রেশার রিলিজের একটা পন্থা নিলেন। এই পন্থাটা কিন্তু আখিরে এটা কৌশল ছাড়া কিছু নয়। এটা এমন একটা কৌশল, যে কৌশলে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। অভিষেক সেই পন্থাটা নিয়েছেন। কিন্তু আমি তোমাকে এরপরেও বলছি, এই পন্থা যতই তুমি জারি জুরি করো, তোমার জারি জুরি আর টিকবে না। তুমি যতই করো জারি জুরি। 24-এর সফলতা বলছে, যদি 26-এর বিফলের জন্য আমি দায়ী হই, 24-এর সফলতার জন্য তো আমি দায়ী। তাই তো তোমার পিসিমণিকে বারবার বলতে হয়েছে 24-এর লোকসভা নির্বাচনের সময় 42টা সিটে মেনে ধরে নিন আমি মুখ। কি করে বললো? কোথাও বলেছে অভিষেক মুখ? বলেনি তো। 24-এ তুমি সাফল্যের মুখ অবশ্যই, সেটা ভোট লুট করে ডায়মন্ড হারবার মডেল তৈরি করার সাফল্যের মুখ। 7.5 লক্ষ ভোটে জিতেছিলে, তার মধ্যে প্রায় 8টা সিটে 99%-এর উপরে ভোট পেয়েছো, 127টা সিটে 90%-এর উপরে ভোট পেয়েছো, 516টা সিটে বা 527টা সিটে তুমি 75%-এর উপরে ভোট পেয়েছো। একা ওই ফলতাতে তুমি 90%-এর কাছে পেরে 89%-এর বেশি ভোট পেয়েছো। এইটা তোমার সাফল্য হতে পারে, ভোট লুট করে, যেটা হাইকোর্টও সেটাকে প্রতিষ্ঠা করেছে পরবর্তীকালে। ফলে এইগুলো কথা অভিষেক বলছে, এগুলো মমতার প্রশ্রয়, কারণ মমতা এখনো চাইছে অভিষেক দলে থাকুক, তাতে সবাই চলে যাক। মমতা অভিষেক একা থাকুক, তাতেও সই। মমতা অপত্য স্নেহে, যেমন অন্ধ ধৃতরাষ্ট্র অন্ধ হয়ে গেছিল, অন্ধ ধৃতরাষ্ট্রের তো একটা দুটো চোখ ছিলই না, কিন্তু তার অন্তরাত্মাটাও অন্ধত্ব প্রাপ্তি ঘটেছিল পুত্র স্নেহে। তাই বিশাল করু বংশ কিন্তু ধ্বংস হয়ে যায়। আজকে মমতার বংশ যেটুকু বা বেঁচে আছে রাজনৈতিক ভাবে, সেটাও ধ্বংস হবে আগামীতে। তোমাকে লিখে নাও, কেউ থাকবে না, শুধু অভিষেক থাকবে। সেই অভিষেকও যদি আগামীতে হাইকোর্টের, সুপ্রিম কোর্টের ছাড় পেয়ে বিদেশ যাওয়ার সুযোগ পাই, হপকিন্সে না কোথায় উনি বারবার চিকিৎসা করতে যান, এটা যদি ছাড় পায়, ও বিদেশে গেলেও বিনয় মিশ্র বা ওর শালিকা ও মেনকা গম্ভীরের মতন দেশে আর ফিরবে না। অপরদিকে আরেকটা প্রশ্ন, বিজেপি সরকার আসার আগে বারবার সীমান্ত নিরাপত্তা নিয়ে বারবার উঠে এসেছে। দেখলাম বিজেপি যখন ক্ষমতায় এলো, তখন
অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কিন্তু এই সীমান্তকে সুরক্ষা দেওয়ার জন্য একবারে খুব জোর দিচ্ছেন, এবং এই বাংলায় তিনি 3 দিন ধরে আছেন এবং আজকে তার শেষ দিন। এই বিষয় বিশেষ করে চিকেন নেক থেকে শুরু করে বাংলাদেশি যে সমস্ত বর্ডার এলাকা দিয়ে ঢুকে যাচ্ছে ভারতে, এই সমস্ত যে অভিযোগ আসছে সেই সমস্ত বিষয়গুলো কিভাবে দেখছেন? দেখো, এই চিকেন নেক বা বাংলাদেশ ভারতের বর্ডার উত্তরবঙ্গের 8টা জেলা সহ অন্যান্য জেলা মিলে প্রায় 1937 কিলোমিটারের মতন, কম বেশি। এটা দ্বিতীয় সবচেয়ে বড় বর্ডার, এবং এই বর্ডারের মধ্যে তৎকালীন বিগত সরকারের সময় 952 কিলোমিটারই আনফেন্স ছিল। বিগত তৃণমূল সরকার বা তার আগে বাম সরকার বারবার বলার পরেও কিন্তু কোনো জমি দেয়নি ভারতের সীমানা সুরক্ষার জন্য। এবং তুমি জানো, তৃণমূলের সময় তো বারবার জমি চেয়ে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে মামলা হয়, এবং সুপ্রিম কোর্টে 2023 সালে 12ই ডিসেম্বর সীমান্ত সুরক্ষা নিয়ে সুপ্রিম কোর্টের একটা মামলায় বা তৎকালীন সলিসিটর জেনারেল তুষার মেহতা সুপ্রিম কোর্টে জানায় যে হুজুর, পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি সরকার সীমান্তে দেশের সুরক্ষার প্রশ্নে জমি নীতি নরম করার পরিবর্তে, ইজি করার পরিবর্তে, সহজ করার পরিবর্তে জটিল থেকে জটিলতর করে যাচ্ছে। সীমানা সুরক্ষার জন্য তারা জমি দিতে চাইছে না। বাস্তবে তাদের যে কারণটা ছিল যে এই সীমানা, উত্তর ফ্রন্ট, দক্ষিণ ফ্রন্ট, কোচবিহার ফ্রন্ট যেটা গুয়াহাটি ফ্রন্ট, এগুলো সুরক্ষা না থাকলে, অনুপ্রবেশ থাকলে মমতা বা তার দলের ভোট ব্যাংকটাকে শক্তিশালী করার সুযোগটা থাকতো। কারণ এই অনুপ্রবেশকারীরা মমতা ব্যানার্জি বা বামেদের একটা বড় শক্তিশালী ভোট ব্যাংক ছিল। ফলে তুমি জানো যে লাভলি খাতুন থেকে সাতরাদির থেকে শুরু করে কে না এই বাংলায় ঢুকেছে পরবর্তীকালে, এবং এমনকি বারবার বিভিন্ন রাজ্যে যখন এই অনুপ্রবেশকারীরা ধরা পড়েছে, জঙ্গি ধরা পড়েছে, জানা গেছে তারা কলকাতা বা পশ্চিমবঙ্গের তৃণমূল নেতাদের কম পয়সায় বা 500-1000 টাকার বিনিময়ে, 2000 টাকার বিনিময়ে তৃণমূল নেতাদের থেকে আধার কার্ড, ভোটার কার্ড, জব কার্ড থেকে শুরু করে যাবতীয় কার্ড তারা বের করেছে। অর্থাৎ এই ধরনের কার্ডগুলো বের করা তৃণমূলের জামানায় ছিল ইজি, এবং বাংলা, পশ্চিমবঙ্গ তখন ছিল কুটির শিল্প। এইসব কার্ড দেওয়া কুটির শিল্পের মতন। তৃণমূল নেতাকে 500 টাকা দিলেও 500 টাকার জন্য তারা দেশের স্বার্থের সাথে সমঝোতা করত। ফলে এই হেন পরিস্থিতি দাঁড়িয়ে আজকে নতুন সরকার তো প্রতিশ্রুতি দিয়ে রেখেছিল তারা ক্ষমতায় এসে 24 ঘন্টার মধ্যে এই জমি নীতি সহজ করবে, এবং তারই পরিণাম আজকে চিকেন নেক, যেটা শিলিগুড়ি করিডর, যেটা সাংঘাতিক। তুমি জানো তার ঢিলছোড়া দূরত্বেই কিন্তু ডোকালাম, এবং এই যে 22 কিলোমিটারের মতন চিকেন নেকের এরিয়াটা, তুমি জানো এই আন্তর্জাতিক সীমানা, যেখানে কিন্তু সাংঘাতিক পরিমাণে এই মুহূর্তে থ্রেটেনিং ভারতের। তুমি জানো বাংলাদেশের গণ অভ্যুত্থানের সময় এই শিলিগুড়ি করিডর 60 কিলোমিটার দীর্ঘ, 22 কিলোমিটার প্রস্থ, এই 7 সিস্টারের যোগাযোগের একমাত্র রাস্তা যেটা আমাদের চিকেন নেক, এই চিকেন নেকের 130 কিলোমিটার দূরেই ঢোকালাম। এবং শুধু তাই নয়, চুম্মি ভ্যালি, যেখানে সেনা করিডর করে বসে দখল করে রেখেছে চীন, মানে একদম নাকের ডোগায়। তারপরে আছে ওই কিছু দূর শিলিগুড়ির একদম বর্ডার লাগোয়া ওই জায়গাটা, যেখানে বাংলাদেশ তাদের এয়ারপোর্ট খুলে দিয়েছে চীনের সাহায্য নিয়ে। ফলে এই সমস্ত জায়গাগুলোর বেস করলে পরে ভারত এই মুহূর্তে চিকেন নেকের ওই 7/22 কিলোমিটারের যে সামান্য অংশটুক, এটা নিয়ে কিন্তু বারবার, এবং বাংলাদেশে গণ অভ্যুত্থানের সময় একাধিক জঙ্গি নেতা সেখানে বারবার 7 সিস্টার দখল করে শিলিগুড়ি দখল করার কথা কিন্তু বলেছে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে ভারতের ওই সীমানাটাকে সুরক্ষিত করাটা প্রচণ্ড পরিমাণে জরুরি। আর এই জরুরি বলেই এন্টায়ার সীমানা সুরক্ষা এবং শিলিগুড়ি করিডোরটাকে চিকেন নেক, মুরগির গলা যেটাকে বলে, মুরগির গলাটা কেটে ফেললে অনায়াসে দার্জিলিং সহ 7 সিস্টারকে আলাদা করে দিতে সময় লাগবে না, হাতের মুঠোয় চলে আসবে চীনের, লাল চীনের। এই হেন পরিস্থিতি দাঁড়িয়ে বিগত কংগ্রেস সরকারের ভুল সিদ্ধান্তের জন্য আজকে যে অভাবনীয় একটা বাজে পরিস্থিতি সীমান্ত সুরক্ষা নিয়ে হয়ে আছে, ওখানে সামনে লালমনিরহাটে বিমানবন্দর চীনকে দিয়ে উদ্বোধন করে দিয়েছে বাংলাদেশ। ফলে এই হেন পরিস্থিতি দাঁড়িয়ে সীমান্ত সুরক্ষার প্রশ্নে কালকে অমিত শাহজি, বা আজকেও উনি আছেন, আজকে চলে যাবেন বললে 3 দিনের সফরে এসছেন, এটা কিন্তু ভেরি ভেরি ক্রুশিয়াল, এবং ভারতবর্ষের সীমানা সুরক্ষার আঙ্গিকে, বাংলার সীমানা সুরক্ষার আঙ্গিকে এবং 7 সিস্টারের সুরক্ষার আঙ্গিকে এটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
ওপরদিকে আমরা একেবারে শেষে যাব যে 21শে জুলাই আর মিডিলে একটা দিন, সেখানে 21শে জুলাইকে নিয়ে চারটে জায়গায় 21শে জুলাই হচ্ছে। প্রথমত তৃণমূলের তিনটে ভাগ হয়ে গিয়েছে, তারা করছে এবং কংগ্রেস করছে। শহীদ তর্পণ না শক্তি প্রদর্শন না রাজনীতি? কোনোদিনও এটা শহীদ তর্পণ ছিল না, তৃণমূলের সময় তো ছিলই না। তুমি হ্যাঁ, তৃণমূলের কোনো নেতাকে গিয়ে এই 21শে জুলাইয়ের শহীদদের, আমি বলছি মমতা ব্যানার্জিকে তুমি শহীদদের নিয়ে জিজ্ঞাসা করো যে ম্যাডাম বলুন তো 21শে জুলাই 13 জন শহীদ হয়েছিল, আর আরেকজন জীবন্ত শহীদ ছিলেন সিরাজুল, এখনো বেঁচে আছে। যে মমতা ব্যানার্জিকে যখন গুলি করতে উদ্ধত হয়, তিনি বন্দুক হাতে নিয়ে তার ঊর্ধ্বতন অফিসার, পুলিশ অফিসারের বিরুদ্ধে অস্ত্র তুলেছিলেন এবং তার জন্য পরবর্তীকালে সাসপেন্ড হয়। মমতা ব্যানার্জি তার চাকরিটা ক্ষমতায় 15 বছর থাকাকালীন একটা দিনের জন্য তার চাকরি ফিরিয়ে দেওয়ার নাম করেননি। লোকটি অনাহারে অর্ধাহারে ভিক্ষা করে কাজ চালাচ্ছেন। সিরাজুল, জেনে রাখো খবরটা। এই ধরনের 13 জন এবং একজন জীবন্ত, এই সব মিলে যারা এই 21শে জুলাই এই মমতা ব্যানার্জির কথা মেনে দখল করতে গিয়েছিল, গাজুয়ারি করতে গিয়েছিল, তারা কিন্তু যুব কংগ্রেসের মূলত শহীদ হলে সেই যুব কংগ্রেসেরই শহীদ হওয়ার কথা। কিন্তু যুব কংগ্রেসের থেকে এই শহীদ দিবসটাকে হাইজ্যাক করে মমতা ব্যানার্জি 15 বছর এবং 1998 সালে তৃণমূল তৈরি করার পর থেকে ফি বছর করেছে এবং সেই শহীদ তর্পণের সভা কার্যত ডিম ভাতের সভা, পাগলু ড্যান্সের সভায় পরিণত করেছে। তিনি রাজনৈতিক প্রতিপক্ষকে গালাগালি দেওয়ার সভায় পরিণত করেছে। এই জন্য দেখবে ওই সভায় প্রথম দিকটা তিনি সিপিএমকে গাল দিতেন, পরের দিকে কংগ্রেস সিপিএমকে গাল দিয়েছেন, তারপরের দিকে সিপিএম বিজেপিকে গাল দেওয়ার আসরে পরিণত করেছে। শহীদদের কোনো তর্পণ উনি করেননি। এই জায়গায় দাঁড়িয়ে আজকে কংগ্রেসও শহীদদের সম্মান দেয়নি। তৎকালীন সেন্ট্রাল গভর্নমেন্টে নরসিংহ রাও সরকার এই ঘৃণ অপরাধের জন্য বাম সরকারের সাথে কোনো রকম, বাম সরকারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা সেই সময় কংগ্রেস সরকার নেয়নি, বরং একটা সেটিং করে রেখেছিল ক্ষমতায়। ফলে এই এন্টায়ার শহীদ তর্পণের নাম করে কংগ্রেস বা আজকে দুটো শিবির, ঋত শিবির, মৃত শিবির, এনসিপিআই, এরা সবাই মিলে যে আবার নতুন করে শহীদদের নাম ভাঙিয়ে আবার রাজনৈতিক মাটি শক্ত করার একটা অপচেষ্টা শুরু করেছে। শহীদরা কিন্তু দেখছে এই শহীদ পরিবারের কাউকে কিন্তু মমতা বা তার দল একটা বারের জন্য কোথাও কোনো মঞ্চে ডাকেনি। তারা কিভাবে আছে, কি খাচ্ছে না খাচ্ছে, তাদের পরিবার কি অবস্থায় আছে, মমতা ব্যানার্জি দেখেনি। বরং যেটা হয়েছিল যে তুমি খেয়াল করবে এই ঘৃণ অপরাধের জন্য তৎকালীন স্বরাষ্ট্র সচিব মনীশ গুপ্ত, তিনি মমতার সরকারের সময় শাস্তি না পেয়ে মন্ত্রিত্ব পেয়েছিল, যাদবপুর থেকে টিকিট পেয়ে বুদ্ধবাবুকে হারিয়ে পরে বিদ্যুৎ মন্ত্রী এবং পরে রাজ্যসভার সাংসদ করে পাঠানো হয়। ফলে এন্টায়ার এপিসোডটাই তৃণমূলের ছিল দখলদারির এবং রাজনৈতিক মাটি শক্ত করার। এখানে শহীদ তর্পণ বলে কিছু হয়নি। হয় ডিমবাত হয়েছে, গাজুয়ারি হয়েছে, রেলে বাসে তৃণমূলের জঙ্গি নেতারা পাবলিকের রিজার্ভেশনের ট্রেন থেকে নামিয়ে ট্রেন দখল করে, বাস দখল করে এসে এখানে বাজারঘাট করেছে, সেলফি তুলেছে, বাড়ি চলে গেছে ডিমভাত খেয়ে। ফলে এখানে শহীদ তর্পণ কোনোদিনই ছিল না, হয়ওনি।